আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি টেকসই সংস্কার, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি সরকারের মূল লক্ষ্য বলে জানান। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার বন্ধ ও ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সমস্যা সমাধানে মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের কথাও বলেন প্রধান উপদেষ্টা। আশিকুল আলমের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। By His Excellency Mohammed Yunus, Chief Advisor. জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন তার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, কত তাজা প্রাণ ও নানা ত্যাগের পর স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষের মুক্তি মিলেছে তার কথা। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানান ডক্টর ইউনূস। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ ও ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদারের আহ্বানও জানান ডক্টর ইউনূস। আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অন্তর্বর্তীমূলক অর্থনৈতিক উন্নয়নের কথাও বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। ফিলিস্তিনের উপর নৃশংসতা, নারী ও শিশু হত্যার নিষ্ঠুরতা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনূস বক্তব্য দেয় সন্তোষ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় শুক্রবার সংস্থাটির ৭৯তম অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এরপর ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘের দীর্ঘমেয়াদে অংশীদারিত্বের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির স্থায়ী সংবাদদাতা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ জাতিসংঘ কিভাবে মূল্যায়ন করছে। জবাবে ডুজারিক জানান, বাংলাদেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে ডক্টর ইউনূসকে বক্তব্য দেওয়ার জন্য মনোনীত করায় তারা সন্তুষ্ট। দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষকে প্রেরণ করায় আমরা অবশ্যই সন্তুষ্ট হয়েছি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকায় রওনা হওয়ার আগে জাতিসংঘ সদর দফতরে ডক্টর ইউনূসের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বৈঠক করেছেন। এ সময় দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্ক সক্রিয়করণ, জলবায়ু পরিবর্তনে গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ। জলবায়ু সংকটের কারণে উদ্ভূত বিপদ ও দুই দেশের ঝুঁকির কথা বিবেচনা করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট তার দেশের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে পুলিশের গুলিতে নিভে গেছে এক চোখের আলো। রিপন হোসেন এখন আর্থিক অনটনে চিকিৎসা না পাওয়ার দুশ্চিন্তায়। কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, কেউ শরীরে গুলি নিয়ে ঘুরছেন। যাদের সবার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, দরকার আর্থিক সহায়তা। আশার কথা, শিক্ষার্থী আন্দোলনে আহত কয়েকজনের পাশে দাঁড়িয়েছেন কিছু ব্যবসায়ী। সাকিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসাইন সাইমন। এ চোখে হয়তো আর কখনোই আলো দেখা হবে না রিপন হোসেনের। ছাত্র জনতার আন্দোলনে মোহাম্মদপুর বসিলা ব্রিজের সামনে ১৯ জুলাই ডান চোখে পুলিশের গুলি লাগে রিপনের। চোখে গুলি লাগার পরেও থামেনি নির্যাতন। মোবাইল ফোনে ভিডিও থাকায় মোহাম্মদপুর থানায় নিয়ে করা হয় মারধর। থানা থেকে বেরিয়ে হাসপাতালে গেলেও পাননি পর্যাপ্ত চিকিৎসা। বলছিলাম, আমরা যখন বিকেলে আসি শুক্রবারে ১৯ জুলাই, তখন আমার চোখে গুলি লাগার পর আলোটা অফ হয়ে যায়। ওখানে পরে থাকার পরে পুলিশ সন্ধ্যার পরে এসে আমাকে আবার গণপিটানিতে ধরে নিয়ে যায়। আলনুরে পাঠালো মোহাম্মদপুরে, ওখানে কিছু ওনারা চিকিৎসা দিলে। আবার এই জাতীয় চক্ষু বিজ্ঞানে গেলাম, ওখানে পড়া আবার কী করলো, আমার চোখটাকে একটু ছিলাই করে দিল, বুলেট বের করা হলো না। পরে চোখটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেল। মাথায় গুরুতর আঘাত নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ইউসুফ নবী। আর মূর্তথলিতে বুলেট নিয়ে ঘুরতে হচ্ছে আবু হুরায়রাকে। চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা, যা মেটানোর সামর্থ্য নেই তাদের পরিবারের। বিকালবেলা খেলতে বের হয়েছিলাম, তো খেলতে বের হওয়ার পর অনেক লোকজনকে দেখে আমি ওনাদের সাথে ওনাদেরকে দেখতে চাই। দেখতে যাওয়ার পর পুলিশ গুলি করা শুরু করে, আর ওই গুলিতে আমি আহত হই। আমার ডান চোখের এখান দিয়ে লাগছিল, এখান দিয়ে আর মাথাতে যায় এবং মাথার এখান দিয়ে ঢুকে ডান পাশে। আন্দোলনে আহত এমন কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই ব্যবসায়ী। তবে আহতদের প্রয়োজন আরও বেশি। গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন, একটা সেন্ট্রাল করেন, সেখানে ডাক্তার থাকতে হবে, সেখানে আমলা থাকতে হবে, সেখানে প্রশাসনের লোক থাকতে হবে এবং সেখানে আইটির লোক থাকতে হবে, যারা একটা সেল তৈরি করবে, কন্টিনিউয়াস ডেটা নিবে। কন্টিনিউয়াস ডেটা নিয়ে আগামী 2 বছর এই ম্যানেজমেন্ট সেল থাকতে হবে। আদারওয়াইজ এই সমস্যার সমাধান হবে না। এই ইন্ডিভিজুয়ালি কিছুদিন পরে আমরা সবাই ভুলে যাব। গণ আন্দোলনে আহত এমন হাজারো মানুষ চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। তাদের চিকিৎসায় সহায়তার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগী পরিবারগুলোর। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দেশব্যাপী অসহিষ্ণুতা, ঘৃণা ও বিদ্বেষী আচরণের বিষয়ে সরকারের নীতির অস্পষ্টতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক UTN। আগামী 2-1 দিনের মধ্যে এই খোলা চিঠি পাঠানো হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় খোলা চিঠি পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন। বলেন, সরকার পতনের আন্দোলনে সকল ধর্ম, বর্ণ, দলের মানুষ অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরও কিছু গোষ্ঠী নিজেদের মূল স্টেক হোল্ডার হিসেবে দাবি করছে। মাজার, মন্দির, শিল্প স্থাপনা ভাঙচুর থেকে শুরু করে বাউল ও আহমেদিয়াদের উপরও আক্রমণ হয়েছে। এসব দুর্ঘটনা দীর্ঘদিন সমাজের মধ্যেকার নানাবিধ অমীমাংসা ও গণতন্ত্রহীনতার সাথে সম্পর্কিত বলে আমরা মনে করি। তাহলে এত দামে কেনা জুলাই অভ্যুত্থানের কোন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হলো? সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে তারা আসলে অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে নিশ্চিত করবেন।
রাজধানীর গুলশানে একটি খালি প্লট থেকে 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা গত বৃহস্পতিবার যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের ময়মনসিংহ বলে জানায় পুলিশ। মরদেহ দুটি সুরতহাল প্রতিবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানায় গুলশান থানা পুলিশ। দুইটা ডেড বডি দেখলাম, বাইরে নামানো হয়েছে। আপনার মার্ডারটা ভিতরে হয়েছে, কিন্তু পোস্টমর্টম সুরতহাল রিপোর্ট নেওয়ার জন্য বাইরে নিয়ে আসা হয়েছে। এখানে থাকতো যে আমি আজকে শুনছি, কিন্তু পিছনে যে রুম আছে আমি জানতাম না। বলতেছে আব্বুরও তো ফোন করে পাইতাছি না, তো ভাই কি হয়েছে আপনার যে পোলারের কাজে দিচ্ছেন ওই পোলারও তো ফোন করে পাইতাছি না। ওইটা তো আমবো ফোন দিতেছি কাল থেকে, ফোন করে পাইতাছি না। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রফিকুল ইসলাম, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। রফিক, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কোনো কিছু জানতে পেরেছে কিনা আমাদের জানাবেন। মীরা, আসলে হত্যাকাণ্ডটি ঘটেছে যেটি আমরা জানতে পেরেছি যে আজ থেকে আরো 2 দিন আগে, অর্থাৎ বৃহস্পতিবার রাতের যে কোনো এক সময়। তবে কি কারণে বা কারা আসলে তাদেরকে হত্যা করেছে এই বিষয়ে পুলিশ আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি, এবং আমরা আশেপাশের যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে আসলে কোনো বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। আপনাকে একটু জানিয়ে রাখি, এই যে স্থানে হত্যাকাণ্ডটি ঘটেছে এটি অভিজাত এলাকা গুলশান 2-এর 108 নম্বর রোডের 21 নম্বর প্লটে। এই প্লটটি হচ্ছে একটি খালি জায়গা। এই খালি জায়গায় একটি চার দোকান করতেন আসলে যাদেরকে হত্যা করা হয়েছে, বিশেষ করে রফিক নামে যাকে হত্যা করা হয়েছে তার বয়স 65 বছর, এবং তিনি এই জায়গাটিতে প্রায় 25 থেকে 30 বছর ধরে দোকানদারি করছিলেন, এবং এই প্লটটি আসলে দেখাশোনা করতেন বলে আশেপাশের যারা রয়েছেন দোকানদার তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকজন যাকে হত্যা করা হয়েছে আসলে কিশোর বয়সের, তার বয়স মাত্র 15 বছর, এবং তার নাম আমরা জানতে পেরেছি সাব্বির, এবং তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ এলাকায়, এবং নিহত রফিক তার বাড়ি হচ্ছে বরিশাল এলাকায়। আপনাকে একটু ঘটনাটা বলি, যেভাবে আসলে জানা গেছে তাদের হত্যাকাণ্ডের বিষয়, যেহেতু গতকালকে সারাদিন দোকান বন্ধ ছিল এবং নিহতের পরিবারের সদস্যরা আসলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, এবং এখানে কিন্তু পরিবারের কেউ সদস্য থাকেন না। আর সেক্ষেত্রে যেহেতু যোগাযোগ করতে পারছিলেন না, সেক্ষেত্রে তারা নিহত রফিকের ছেলে আসলে এখানে আসে এবং তার বাবার খোঁজ নিতে এসে দেখে আসলে দোকান বন্ধ। তখন রফিকের ছেলে সহ আশেপাশের কয়েকজন মিলে দেয়াল টপকে তারা ঘটনাস্থলে যায়, এবং ঘরের তালা ভেঙে তারা দেখতে পারে যে আসলে সেখানে তার পিতা এবং তার পিতার যে সহযোগী তাদের দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের সঙ্গে কথা বলেছি, গুলশান থানার ওসির সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তাদের দুজনকে বৃহস্পতিবার রাতের যে কোনো একটা সময় আসলে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আশেপাশের দোকানদারদের সঙ্গে কথা বলেছি, আসলে তিনি খুবই মিষ্টভাষী মানুষ ছিলেন বলে জানিয়েছেন, এবং তার সঙ্গে খুনের মতো ঘটনা ঘটবে এমন কোনো শত্রুতা আসলে কারোর সঙ্গে ছিল না বলে জানিয়েছেন। তা সব মিলিয়ে এখনও ভিতরে পুলিশ রয়েছে, ফরেনসিক টিম রয়েছে, তারা সুরতহাল রিপোর্ট তৈরি করছে। পরবর্তীতে হয়তো এই ঘটনার পেছনে কারা জড়িত বা কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা আমরা পুলিশের মাধ্যমে জানতে পারবো। মীরা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণে শিশুসহ 3 জন দগ্ধ হয়েছে। ভোরে ধানমন্ডির শুক্রাবাদ এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। এতে পরিবারের 3 জনই দগ্ধ হয়। তাদের সবার শরীরের 30 থেকে 50% পুড়ে গেছে। জমি দখল, বালুর ব্যবসা ও চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, টুকু তার ছেলে আসিফ শামস রঞ্জন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সাথিয়া ও বেড়ার বাসিন্দারা। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদন জানাচ্ছেন সাইদ মাহমুদ।
একসময় পাবনা জজ কোর্টের উকিল ছিলেন শামসুল হক টুকু। 2008 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন তার ছেলে আসিফ শামস রঞ্জন, ছিলেন পৌর মেয়রও। এভাবে ক্রমে প্রভাবশালী হয়ে ওঠে টুকু পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাবনার বেড়ার বৃষালিখা এলাকায় বালু ফেলে ইছামতি নদী ভরাট করেন টুকুর ছেলে শামস। আলীর বাহিনীর মাধ্যমে তাকে এই ব্লক কাজ এবং বস্তার কাজ তারা জোরপূর্বক দিয়ে এই যে কাজ করছে। ওইখানে যারা বিগত টিওনো ছিল, এসিলেন্ট ছিল, সার্ভেয়ার ছিল এবং আমাদের বৈধ কাগজপত্র নিয়ে দেখাইছি, দেখানোর পরেও ওরা আমাদের কাগজপত্র ভাইলেট করে দিয়েছে। টুকু সাহেবের মানে সর্বোচ্চ সাজা এবং রঞ্জন সাহেব তিনি কোথায় আছেন, সবার শাস্তি দাবি এই সাধারণ জনগণ করে। পরিবারটির বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগও উঠেছে। আমার এই বৃষালিখা গ্রামের প্রায় 200 থেকে 250 ছেলেপেলেদের নামে তারা মামলা দিয়েছে, গ্রাম ছাড়া করে, মানে বাড়ি ঘর মানুষকে জ্বালাও পোড়াও করে এরা একদম ধ্বংস করে দিয়েছে। তিনতলায় আরম্ভ করে আর এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। সরকার পতনের পর রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় কারাগারে যান টুকু। আর আত্মগোপনে তার ছেলে আসিফ সহ পরিবারের অনেকেই। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের কেউই কথা বলতে রাজি হননি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ। বর্তমান পরিস্থিতি ভালো, আমরা পুলিশ স্বাভাবিকভাবে মুভমেন্ট করতেছি। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যে ভূমিকা থাকার কথা, বেড়া থানা পুলিশ সেই ভূমিকাই পালন করতেছে। সৈয়দ মাহমুদ, RTV। ব্যাপক সাড়া ফেলেছে সুপ্রিম কোর্টের দুর্নীতি বিরোধী হেল্পলাইন। চালু হওয়ার পর থেকেই আইনি সহায়তা চেয়ে সেবা প্রত্যাশীদের ফোন আসছে। দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ লিখিত আকারে দেওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। সিনিয়র আইনজীবীরা এই উদ্যোগকে যুগোপযোগী বলছেন। তারা মনে করেন এর ফলে হয়রানি কমবে। অধরা ইয়াসমিনের রিপোর্টে দেখুন এই বিস্তারিত। অনৈতিক লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ায় গেল 21 আগস্ট হাইকোর্ট বিভাগের 2 প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এমন দুর্নীতি সহ সর্বোচ্চ আদালতে সেবা পেতে নানা হয়রানির শিকার ভুক্তভোগীরা। সারা বাংলাদেশে নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে শুধু কর্মকর্তা কর্মচারীদের বেতন না, অনেক বিচারকের বিরুদ্ধে অভিযোগ আছে। সেটা দিলে পরে তিনি যে নিশ্চিত পাবেন, অর্থাৎ সুরক্ষা, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। আদালত পাড়ার দুর্নীতি বন্ধে গেল 18 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের টাকা লেনদেন থেকে বিরত থাকতে 12 দফা নির্দেশনা জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি কমাতে চালু করেন হেল্পলাইন। রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে বাধা পেলে কিংবা যে কোনো কাজে অসুবিধার মুখোমুখি হলে 01315421 এই নম্বরে কল দিয়ে অভিযোগ জানানো যাবে। আমরা যারা লয়ার আছি আমাদের অনেক দায়িত্ব আছে। আমরাও কিন্তু এই দুর্নীতির একটা পার্ট। আমরা 5, 10, 20, 1, 2 লাখ টাকাও আমরা ঘুষ দিয়ে থাকি তাড়াতাড়ি কাজটি সম্পাদনের জন্য। বড় পার্টি, বড় মাফিয়া যখন আসে তখন সে দেদারসে টাকা খরচ করে এগুলোকে নষ্ট করে। সেটি চেক দেওয়া সবচেয়ে বড় হার্ডেল হবে। নির্দেশনার মাধ্যমে সবচেয়ে বড় যে কাজটা হবে যে আমরা আইনজীবীরা বা লিটিগেন্ট পিপলরা যারা আছি তাদের যদি কোনো অভিযোগ থাকে, বিশেষ করে দুর্নীতি বা অব্যবস্থা, সেই ব্যাপারে আমরা অভিযোগ দিতে পারবো এবং সেটি প্রত্যাশা করব যে শুধু অভিযোগ দেওয়াই নয়, অভিযোগগুলো দেওয়ার পরে যথাযথভাবে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। চালু হওয়ার পর থেকেই আসছে কল, যার বেশিরভাগই আগাম জামিন, সরকারি আইনি পরামর্শ সংক্রান্ত বিষয়ে বলছে কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার স্বার্থে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ কর্তৃপক্ষের। প্রয়োজনীয় সময় চেয়ে বেশি সময় লাগে অথবা কোনো আর্থিক লেনদেনের কোনো ব্যাপার আসে, এরকম সবকিছুই ওখানে কমপ্লেইন জানাতে পারবে। সাধারণ বিচার প্রার্থীদের দুঃখ বা কষ্টগুলো একটু লাঘব হবে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তার পরিচালনায় এই হেল্পলাইন সেবা গ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবে। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে। আমাদের বিচার বিভাগে হয়রানির সম্মুখীন হননি এমন বিচার প্রার্থীর সংখ্যা খুব কম, আমরা যেটা শুনে এসেছি। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের চেতনা ধারণ করে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি এ আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য। এছাড়া ভারত নিয়ে আলাদা কিছু নয়, বরং সব দেশের সঙ্গেই সাম্যের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা করেন জামায়াতের আমির। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, ২৪ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা যে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিব। আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বিশ্বের অন্য দেশগুলোর মতন বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবছর প্রতিপাদ্য হচ্ছে রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করতে সঠিক তথ্য প্রদানের ক্ষেত্রে বিদ্যমান সব বাধা দূর করার উপর গুরুত্বারোপ করেন। এদিকে টিআইবি তথ্য কমিশনকে ঢেলে সাজানো বিদ্যমান তথ্য অধিকার আইনের সংশোধনের আহ্বান জানিয়েছেন। দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৭০৫ জনে। এ সময় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত ২ বছরের মতন এবারও মানুষ বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুর ডেন 2 সেরোটাইপ বা ধরনে। তবে গত ২ বছর ঢাকাসহ দেশের মানুষ এই ডেন 2 সেরোটাইপে আক্রান্ত হওয়ায় তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এতে মৃত্যুর ঝুঁকি কম বলে জানান বিশেষজ্ঞরা। তবে গ্রামাঞ্চলে মানুষের ডেঙ্গুর এই ধরনটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা নদীর পানি। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বেলা ১২টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারেজে ৪৪টি জল কপাট খুলে দেওয়া হয়েছে। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল থেকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বাড়তে শুরু করে। বিপদসীমা অতিক্রম করলে লালমনিরহাটের হাতিবান্ধা, আদিতমারি সদর ও রংপুরের গঙ্গাচড়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্যান্য নদীর পানি স্থিতিশীল রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান রাব্বি। আর রাব্বি, বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় বন্যার আশঙ্কা রয়েছে কিনা, এছাড়া বন্যা পূর্বাভাস কেন্দ্র এই বিষয়ে কি বলছেন জানাবেন আমাদের। মীরা, আপনি জানেন যে গত 3 দিন ধরে এই জেলায় ভারী বর্ষণ হচ্ছে এবং পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশের পাহাড়ি ঢল, এই ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে। এখন পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে সেটা হলো যে তারা বলছে যে যদি পানি বিপদসীমা ক্রস করে তাহলে এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হবে। ইতিমধ্যেই এই নিম্নাঞ্চলগুলো কিছু কিছু বাড়িতে পানি ঢুকেছে এবং সেটা সহনীয় পর্যায়ে আছে এবং পানি উন্নয়ন বোর্ড সেখানে তাদেরকে সতর্ক করেছে যে বন্যার পানি বৃদ্ধি পেলে তারা যেন তাদের বাড়িঘর থেকে দূরে সরে যায়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ত্রাণ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে নৌকা যোগে নদীর ওপারে গিয়ে মানুষকে সতর্ক করেছে এবং মানুষের দুর্দশা দেখার জন্য আজ সকালে ইউনো উম্মে সালমা সেখানে যায় এবং তিনি আমাদের জানিয়েছেন যে এখনো পর্যন্ত বাড়িঘরে সেভাবে পানি আসেনি। পানি আসলে তাদেরকে সরিয়ে নেওয়া হবে এবং আগামীতে যদি এরকম বন্যা আরও বাড়ে তাহলে
সেখানে সরকারের কোনো সাহায্য লাগলে সেই সাহায্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।